এই দুইটা বড় পার্থক্যই এমটি ভার্সন 1 আর ভার্সন 2 এর মধ্যে, আর কালার ভেরিয়েন্ট তো আলাদা আলাদা থাকবেই। নাম্বার 1 শাকিব খান, বাজে হচ্ছে একটা দুই হয়ে গেছে, আরে একটা এক ছিল তো একটু আগে, এজন্য নাম্বার 1 শাকিব খানের নামটা মনে আসছে। হঠাৎ করেই আজকে একটু আগে আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম। এটার পেছনে কারণ হচ্ছে আমরা একটা ছোট শ্যুট আছে, শ্যুটটা হচ্ছে একটা শোরুমে, বাইকের শোরুমে। আর ডিটেলে না যাই, ডিটেলে গেলে আর শ্যুটের মজা থাকবে না। অ্যান্ড প্রমোশনাল শ্যুট মাঝে মাঝে করা লাগে, এটা লাগে ভাই। আপনি একটা কাজ করবেন, আপনি একটা অবস্থানে যাবেন, একটা এক্সপিরিয়েন্স হবে, প্রমোশনাল কাজ করবেন না? আর আমি প্রমোশনাল কাজ অনেক আগে থেকেই করি, 2010 থেকে আমি প্রমোশনাল কাজের সাথে আছি। দেখা গেছে ফটোগ্রাফি করি, তো এই সুবাদে অনেক জামা কাপড় এই সেই এগুলা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, মানে খাবার থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত সবকিছুই। কিন্তু কখনো আসলে প্রমোশন করতে গিয়ে এরকম হয় নাই যে এই জামার সুতা ভালো না, এই জামার বাটন ভালো না, এইগুলা বলতে হবে। এগুলা কখনো কমেন্টে আসে নাই আর কি, ওই সমস্ত পোস্টগুলা যেখানেই হইতো। বাট এই বাইক সেক্টরে কাজ করার পরে দেখলাম যে আসলে বিভিন্ন বাইকের বিভিন্ন হেটার আছে, ওরা চাবে হচ্ছে ওদের মনের মতো যাতে ভিডিওগুলো হয়, অ্যান্ড ওরা যা জিনিস খারাপ লাগে ওই জিনিসগুলাই যাতে ওই ভিডিওতে আসে। আমি আসলে ভিডিওর মাধ্যমে সবাইকে একটা কথা বলতে চাই যে ভাই, আপনার কোনো কিছু যদি খারাপ লাগে তাহলে ওটা কিন্তু আপনার খারাপ লাগছে, আমার নাও লাগতে পারে। আবার আমার একটা জিনিস খারাপ লাগছে, ওইটা আপনার নাও লাগতে পারে। তো যার খারাপ লাগাটা শেষে উপস্থাপন করলেই মনে হয় ভালো হয়, কারণ আপনার আপনার মন মতো তো আমি আর রিভিউ করতে পারবো না, তাই না? আমি আমার মন মতো রিভিউ করব। অ্যান্ড বিভিন্ন কোম্পানি তাদের প্রমোশনাল ব্যাপারে আমাদেরকে ডাকবে, এটা যেমন নর্মাল, ওরকম আমূল ভুল ইনফরমেশন আমরা দিব না, এটাও নর্মাল। কারণ ভুল ইনফরমেশন দিয়ে মার্কেটে বেশি দিন টেকা যায় না, এই হচ্ছে অবস্থা। এই জন্য মানে আমরা যা বলি না বলি, আমি সব ব্লগারের কথাই বলতেছি, আসলে সবাই তো আমার ভাই ব্রাদারই। আমরা যা বলি না বলি আমাদের নিজেদের জায়গাটা ঠিক রেখেই কিন্তু কথা বলি। এখন জিক্সারে হোন্ডারে জিক্সার, আর ইয়ামাহারে সুজুকি, আর এটা আবার কে? আচ্ছা ধরি ফোনটা। ও আপনি বাসায় আসছিলেন, আমি তো আরো মোটো এসে আপনারে ফোন দিলাম। আমি তো এমটি নিয়ে বেরোইছি, এক বাইকে দুজন চলে যাব। শুভ ভাই বাসা থেকেই বের হয় নাই, অথচ আমি মানে ধারণা করছিলাম যে উনি হয়তো এখানে চলে আসছে মোটোতে। অ্যান্ড ওনার কোনো একটা বাইক দেখবে, এই জন্য আসলে আমাকে এখানে আসতে বলছে। অ্যান্ড আমি ওনাকে আবার বলছি যে ভাই তাহলে আপনি চলেন, আপনারা নিয়ে আমি একটু শ্যুটটাও করে ফেলি। একজন আরেকজনের কাজ করে দিতেছি, আমি ওনার বাইক দেখে দিব এখন, অ্যান্ড উনি হচ্ছে আমাকে শ্যুট করে দিবে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার বা ক্যামেরা হেল্পিং হ্যান্ড হিসেবে, যাই বলেন। আচ্ছা যেটা হয়েছে, উনি কি যে একটা এমটির ছবি পাঠাইলো, বলো যে এরকম উনি ভার্সন 2 মনে করছিল, অ্যান্ড ভার্সন 2 মনে করে উনি প্রাইস ঠিক করতেছিল। পরে আমি বলতেছে এই ভাই ভার্সন 2 না, এটা ভার্সন 1। পরে বলতেছে হ্যাঁ ভার্সন 1 নাকি? ভার্সন 2 আর 1 আসলে কি পেছন থেকে দেখলে ওইভাবে বোঝা যায় না, অনেকটা একরকম তো। জাস্ট সামনে থেকে দেখলে শক অবজারভার থেকে বোঝা যায়, পেছন থেকে বোঝা যায় না তা না, অবশ্যই বোঝা যায়, কারণ সুইং আর্মটা আলাদা, কিন্তু আছে না হঠাৎ করে বোঝা যায় না আর কি। আচ্ছা চলেন যাই, বাইক ফেরিতে গিয়ে ওনাকে বাইকটা আগে দেখে দিই। কারো এমটি লাগলে চলে আসেন, কারণ এমটি মনে হয় কিনতেছে বাইক ফেরি। এই তো ওই যে সাদা এমটি, এই যে সাদা এমটিটা সম্ভবত নিউ কালেকশন বাইক ফেরির। আচ্ছা আর যেটা বলতেছিলাম, তাহলে এখানের কাজটা শেষ করি, এর মধ্যে শো ভাই এখানে চলে আসবে, দেন আমরা এদিক থেকে একবারে বের হয়ে যাব। দেখেন হুট করে দেখলে কিন্তু বোঝার উপায় নেই, জাস্ট এটার ভেতরে সুইং আর্ম যে চাকা যেটা ধরে রাখছে ওটা হলো অ্যালুমিনিয়াম, আর এটা হলো বক্স, অ্যান্ড ওটার সামনে হচ্ছে ইউএসডি, এটার সামনে হচ্ছে টেলিস্কোপিক। এই দুইটা বড় পার্থক্যই এমটি ভার্সন 1 আর ভার্সন 2 এর মধ্যে, আর কালার ভেরিয়েন্ট তো আলাদা আলাদা থাকবেই। কি ভাই কেমন আছেন? লাইফে প্রত্যেকটা লেনদেনই হচ্ছে একটি ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন না। যেমন এমটি নিয়ে যে কাহিনীটা হয়েছে এটা একটা ঘটনা, কিন্তু লেনদেন হয় নাই, কারণ বাইকটা আমরা রাখি নাই, এই হলো কথা। বিয়ে শাদী এটা কিসের মধ্যে পড়ে, ঘটনা না লেনদেন? বিয়ে শাদী একটা ঘটনা, লেনদেন না। না প্রতিটা পোলা যে বিয়া কইরা হ্যাঁ শেষ হয়ে যেতেছে খরচ করতে করতে, আপনি কোন লেনদেন না? ওটা লেনদেনের সূচনা। আল্লাহ আল্লাহ, চলেন তাহলে আমরা বের হয়ে যাই। 1:54 বাজে, মোটামুটি একটু
দেরি হয়ে গেছে হচ্ছে ওই যে বাইকটা দেখতে দেখতে। বাইকটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল, কিন্তু একটা জিনিস কি জানেন, বাইকের সামনের চাকা দেখে মনে হয়েছিল যে বাইকটা অনেক কিলো চলছে বা অনেক কিছু হয়তো মিটার কমানো হয়েছে। বাট পরে মালিকের সাথে কথা বলে জানলাম 2022-এও নিয়ে বাইকটা কিনছে। এটা ছাড়াও ওনার আরও বাইক আছে, অ্যান্ড রয়্যাল এনফিল্ডের কাগজও মনে হয় হয়ে যাবে ওনারটা, এই জন্য উনি এটা সেল করে দিতে চাইতেছে। ঝামেলাটা হলো বাইকটা ফালায় রাখছে, অ্যান্ড বাইক যদি একবার ফালায় রাখেন মানে বেশিরভাগ সময় যদি পড়ে থাকে তাহলে চাকার টেম্পার নষ্ট হয়, চাকা ফাটা হয়ে যায়, অ্যান্ড তখন আবার যে অনেকদিন পর বের করলে চাকা ক্ষয়ও বেশি হয়, কারণ উপরের অংশটা টেম্পার নষ্ট হয়ে থাকে। এই জন্য আমাদের মনে হয়েছিল যে আসলে হয়তো মিটার কমানো হয়েছে, বাট আসলে মিটার কমানো হয় নাই, কারণ ওনার বাসাও এখানেই। আসলে এক্সপিরিয়েন্স যে কিভাবে হয় বাইক নিয়ে যখন নাড়াচাড়া করবেন, এটা এমনি পড়ালেখা করে এই এক্সপিরিয়েন্স নিতে পারবেন না। মানে আপনাকে যদি আমি এমনিতে বলি যে এইভাবে চাকা দেখলে বুঝবেন যে এই ঘটনা ঘটতে পারে, ভাই কয়টা খেয়াল রাখবেন, কিন্তু এভাবে যখন নাড়তে চাড়তে আপনি মানে জিনিসটা মাথায় গেঁথে যাবে, তখন গিয়ে বুঝতে পারবেন যে আসলে কোনটার কোন প্রবলেম হইতে পারে। এবং সারা জীবন এক সেক্টরে কাজ করেও মানুষ ভুল ডিসিশন বা ভুল একটা ধারণা প্রেডিক্ট করতেই পারে, এরকম হয়। কারণ এক একজনের এক এক ঘটনা, আপনি তো আর জ্যোতিষ না যে আগে থেকে বলে দিতে পারবেন কোন বাইকটা কী কারণে কি। সেম গাড়ির ক্ষেত্রেও এই জন্য চেষ্টা করি হলো গাড়ি আগেরটা যখন কিনছি তখন অভিজ্ঞ লোক নিয়ে গেছি, এবং সামনে যখন কিনবো ইনশাআল্লাহ তখনও অভিজ্ঞ লোক নিয়ে গিয়েই কিনবো ইনশাআল্লাহ। কারণ বাইক যতই বুঝি আর না বুঝি, গাড়ি বলতে গেলে আমি জিরো নলেজ, একদম গাড়ি সম্পর্কে আমার নলেজ নাই বললেই চলে। আচ্ছা, আমরা এদিক থেকে যাবো হচ্ছে বাড়িধারাতে, মানে ওই জায়গার নাম কি, আমেরিকান এম্বাসির সামনে জায়গাটার নাম হচ্ছে নতুন বাজারের ওইদিকে। আর নতুন বাজার থেকে বাড়িধারা যায় তো ওইদিকে একটা শপের সাথে হচ্ছে প্রমোশনাল একটা শ্যুট আছে, অ্যাড আর কি, একটা অ্যাড বানিয়ে দিতে হবে ওনাদের। ক্যামেরাটা আমরা সব কিছু নিয়ে নিছি ব্যাগে, চলেন এবার আমরা আগাইতে থাকি। তাহলে এক একটা সময় এক একটা জায়গা এক একটা রূপ নেয় আসলে। এই জায়গাটা এই সন্ধ্যায় যদি আসেন, এই জায়গাটা হচ্ছে ফুল ফিল একদম স্ট্রিট ফুডের দোকান বসে একাকার। যে ওনারা অলরেডি রেডি করতেছে, কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে শুরু করে দিবে, যেহেতু সময় হচ্ছে ঠিক 2টা। সন্ধ্যার চেহারা থাকে এক, অ্যান্ড দিনে আলোর সময় থাকে আরেক। মানে ফাস্টফুডের ব্যবসাটা হচ্ছে অনেকটা ভ্যাম্পায়ার বা ব্যাটম্যানের মতো, অন্ধকার হলে এই ব্যবসা সুন্দর জাঁকজমকভাবে শুরু হয়ে যায়, আর দিনের বেলা এরকম মানে দেখেন মনে হইতেছে এখানে মনে হয় যুদ্ধক্ষেত্র, একদম যুদ্ধ শেষ হয়েছে, সব শেষ, একদম অন্য চেহারা। বিজয় সরণি ফ্লাইওভারে উঠতে হলে ভাই একটা মিনিট, বিজয় সরণি ফ্লাইওভারে উঠতে হলে নর্মালি আমরা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যাই, কিন্তু আমরা ওদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে যাবো না। যদিও আমি বিজয় সরণি ফ্লাইওভারে উঠবো না। বিজয় সরণি ফ্লাইওভারে উঠতে গেলে মোটরসাইকেল বা গাড়ি নিয়ে যদি আসেন, কি করবেন জানেন, এই রোডটায় ঢুকে যাবেন, এই লিঙ্ক রোডটাতে। এই লিঙ্ক রোডটাতে ঢুকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিক দিয়ে বের হয়ে সামনে থেকে একটা ইউটার্ন আছে, ইউটার্ন নিয়ে গিয়ে দেন বিজয় সরণির ফ্লাইওভার দিয়ে বাম পাশ দিয়ে ফুস করে উঠে যাবেন, সিগন্যাল পাবেন না। আর এদিক দিয়ে গেলে একটা সিগন্যালে আপনাকে 15 থেকে 20 মিনিটও খাইয়ে দিতে পারে। মানে যদি পড়েন ঠিকঠাক মতো, এক সিগন্যাল খাইলেও 10 মিনিট তো খাবেই, আর 2 সিগন্যাল খাইলে আধা ঘন্টার উপরে আপনার এক জায়গায় দাঁড়ায় থাকতে হবে। এই জন্য বেটার অপশন হচ্ছে এই রোড, অনেকটা আগে যাওয়া যায়, একটু বেশি চালাইতে হইলেও সুন্দর পৌঁছে যাওয়া যায়। এই সুন্দর হয়েছে তো, কৃষ্ণচূড়া ফুল হয়েছে তো, কৃষ্ণচূড়ার সিজন শুরু হয়েছে নাকি শেষের দিকে কে জানে, বেশ সুন্দর লাগতেছে। একটা লেন্স কিনবো, এবার ফটোশ্যুট করবো এই সমস্ত ফুল টুলের মধ্যে। মাঝে মধ্যে ভিডিওতে বলি যে বাংলাদেশে আসলে ভালো কোনো ক্রুজার বাইক নেই, আছে 2টা। একটা হচ্ছে ছিল একটা, সেটা হলো অ্যান্টিসার বা অ্যান্টাইসার, আরেকটা হচ্ছে ওই যে সামনে যে অ্যাভেঞ্জারটা, ওটা ডিসকন্টিনিউটি মেবি, কারণ বাজাজের শোরুমে এখন দেখা যায় না। বাট একটা ভালো বাইক ছিল, আর ওনারা এটার কালারটাও তো সুন্দর রেড। বাট কেন যে এগুলো আসলে ডিসকন্টিনিউ হয়ে যায়, মানে এগুলোর পার্টস নাকি পাওয়া যায় না বা কিছু, পরবর্তীতে কোম্পানি আনেও না, এই কাজগুলো যে কেন করে। মানে ভালো কিছু জিনিস বাংলাদেশে থাকা উচিত, কোম্পানির উচিত অন্ততপক্ষে শোরুমে একটা করেও যদি থাকে একটা অ্যাভেঞ্জার। লাগে না, অনেকের তো লাগে। আর একটা জিনিস কি, আপনি যদি শোরুমে না রাখেন, ওটা তো আস্তে আস্তে মানুষ ভুলে যাবে। শোরুমে যদি বাইক থাকে তাহলে না মানুষ আস্তে আস্তে ওটাকে দেখবে, চিনবে, জানবে, এবং ওইটার প্রয়োজনটা বুঝবে, তারপরে ওটাকে কিনবে। কিন্তু আমি সত্যি কথা, আমার আশপাশে যে বাজারে যে শোরুমগুলো আছে, কোনোটার মধ্যে আমি অ্যাভেঞ্জার দেখি না। এটা তো সিসি পারমিশন আছে, সব কিছু আছে, কিন্তু তারপরেও কেন নাই, কেন 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 রাস্তার এই জায়গাটায় সুন্দর একটা ব্যাপার করছে, সেটা হলো এখান থেকে একটা ইউটার্ন। এটা হওয়াতে খুব ইজিলি এখানে জ্যামটা একদম রিমুভ হয়ে গেছে। আগে এখান থেকে কবরস্থান রোড ওইটাতে ঢুকতে গিয়ে এখানে একটা বিশাল জ্যাম হইতো, আর এখন হচ্ছে এদিক দিয়ে আমরা সুন্দর বনানী যে মোড়টা আছে, এদিকে তো আর এখন জ্যাম নাই, সিগন্যাল নাই, ডিরেক্ট করে দিছে, ওয়ান ওয়ে করে দিছে। এই কই দিয়ে আসেন? আরে ভাই, মেন রোডের মধ্যে বেটা করলো কি এই কামটা, ডিসকভারওয়ালা করলো কি এই কামটা? হায় রে ভাই, আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি। বডি ওয়েট একটা ফ্যাক্ট,
অ্যান্ড বডি ওয়েট অনেক সময় ফ্যাক্ট না, যদি ব্যালেন্স ঠিক থাকে। আমার পেছনে শু হয়ে বসছে, অ্যান্ড আমি এই সমস্ত রাস্তাতে যে সুন্দর কাটায় চলে আসলাম। আমার পেছনে যখন জীবন ভাইও বসে তখন আমি এত সুন্দর কাটাইতে পারি না। মানে জীবন ভাইয়ের বডি ওয়েট কিন্তু শুভ ভাইয়ের চেয়ে কম, শুভ ভাইয়ের বডি ওয়েট বেশি, বাট জীবন ভাইকে নিয়েও আমি পারি না যেটা, অথচ শুভ ভাইকে নিয়ে পারতেছি। কারণ হচ্ছে শুভ ভাই জানে পিছনে বসলে কিভাবে ব্যালেন্স করতে হবে, অ্যান্ড জীবন ভাইয়ের সাথে হচ্ছে আমার ওই ব্যালেন্সটা মিলে না। দেখা যায় উনি একটু হয়তো ভয়ে থাকে, উনি ট্রাই করে যে উনি ব্যালেন্স করতে পেছন থেকে একটু, এই জন্য আমি ব্যালেন্সটা পাই না। অ্যান্ড শুভ ভাই জানে যে বাইক বা গাড়ি চালাবে সে যেটা করবে ওটাই রিয়েল, আমি পেছন থেকে যত যাই করে আসলে কিছু করা সম্ভব না। এই সুন্দর একটা অ্যাকোয়া, মানে এটা কিন্তু একটা ফ্যাক্ট যে পিলিয়নেরও বুঝতে হবে যে রাইডার কিভাবে চালাইতেছে অ্যান্ড তাকে কিভাবে সাপোর্ট দিতে হবে। পেছনে বসলে যে একদম কিছুই বুঝবেন না তা না। কিছু কিছু মানুষ আছে পেছনে বসে সোফার মতো ভাব ধরে, মানে এদিক নড়তেছে সেদিক নড়তেছে, ওই সময় রাইডার আসলে কোনোভাবেই ভালো মতো রাইডারে চালানো সম্ভব না। আমরা দুজন বেশ আড্ডা দিতে দিতে ঘুরতেছিলাম অ্যান্ড গুলশান নিয়ে কথা বলতেছিলাম। আসলে গুলশান নিয়ে আমার ছোটোবেলায় একটা মজার এক্সপিরিয়েন্স আছে। গুলশান আর উত্তরা এই দুইটা জায়গায় আমাদের বেশি যাওয়া হইতো, কারণ আমি থাকতাম হচ্ছে কাফরুলে ক্যান্টনমেন্টের পাশে। ইন্টারেস্টিং যে ব্যাপারটা, এদিকে আসলে হচ্ছে সাদাদের দেখা যেত, মানে ইউরোপ আমেরিকা বা এই ধরনের যারা একটু সাদা কালারের মানুষ তাদের দেখা যেত। অ্যান্ড উত্তরা গেলে হচ্ছে যারা একটু ব্ল্যাক টাইপের তাদেরকে দেখা যেত, মানে নিগ্রো যারা আছে তাদেরকে দেখা যেত। এই জিনিসটা একদম মানে আমরা গুলশান আসলেই খুঁজতাম যে কখন সাদা দেখবো, দেখতামও যে হাঁটতেছে বা কিছু ওরকম দেখা যেত। আর উত্তরা গেলে ওই যে ওনাদেরকে কালোদেরকে দেখা যেত। তো মানে একটা হয়ে গেছিল যে গুলশান যাবো, এই চল চল গুলশান গেলে বিদেশি দেখতে পারবো। আমি বলতেছি 2000 সালের আগের কথা, তখন আমি অনেক ছোট, আর এগুলাই তখন আসলে মজা ছিল যে গুলশান গেলে বিদেশি মানুষ দেখা যাবে, উত্তরা গেলে বিদেশি মানুষ দেখা যাবে। ভাই দিন বদলায়, আর এখন গুলশানে সব ধরনের মানুষই আছে, বিদেশি মানুষ আর এখন ওইভাবে দেখাও যায় না, আর দেখা গেলেও বোঝাও যায় না, কেমন যেন মানে এর মধ্যে হয়তো দু একজন আছে চিপাই চাপাই খুঁজলে পাওয়া যাবে, বাট ওইভাবে আর এখন ওনাদেরকে চোখে পড়ে না। বাট আগে একটা ব্যাপার ছিল, ওরে বিদেশি মানুষ ভাই, মানে না জানি কি তারা মনে হয় যে উপর থেকে নেমে আসছে, এরকম মনে হইতো আগে ছোটবেলায় আর কি। 5:01 বাজে, শুট মোটামুটি আমাদের ডান। হেলমেটটা তো সুন্দর, একটা কিউট কিউট সার্জেন্ট ভাব আছে, মনে হইতেছে যুদ্ধে যাইতেছেন, মানে ওই যে থাকে না চেকপোস্ট বসা দাঙ্গা পুলিশ, ওই একটা ভাব আছে। এখানে আসছিলাম হোন্ডাতে, এটা হলো বাড়িধারার অপোজিটে, অ্যান্ড এখানেই ছিল হচ্ছে শুট মোটামুটি। চলেন তাহলে আমরা এদিক থেকে বেরোই, আমাদের ডাব খাইতে হবে। অ্যান্ড ডাবের দোকান একটা ভালো আছে হচ্ছে আমাদের টুপি চত্বরের পাশে। যাক, গুলশান ঘুরতে ঘুরতে চলেন টুপি চত্বরের দিকে যে ডাব খাবো, আর যদি রাস্তায় ভালো ডাব চোখে পড়ে তাহলে রাস্তা থেকেও খেয়ে নিতে পারি। রাস্তার মাঝখানটা এটা বানানোতে ভালো হয়েছে, বাইকটা রাখতে পারছি। ভাই চলেন তাহলে একটা অ্যাঙ্গেল কইরা নেই না, এটার উপরে দিয়ে কি মোটরসাইকেল আসার নিয়ম নাই নাকি? চিকন চাকার মোটরসাইকেল তো ঝামেলা হয়ে যাবো, সামনের চাকা ঢুকে যেতে পারে। কি জিনিস দিয়ে রাখছে আমেরিকান এম্বাসির সামনে, এদিকে যাতে রিক্সা না আসতে পারে। কিন্তু ভাই তারপরেও তো রিক্সা ঢুকছে, হাউ আমেরিকান এম্বাসির সামনে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে যেখানে হচ্ছে রিক্সা যাতে না ঢুকতে পারে, বাট তারপরেও কোনো না কোনোভাবে রিক্সা ঢুকতেছে। ব্যাপারটা দেখছেন, এটা কি আবার ভিতরে আর্মি টার্মি দিয়ে একাকার অবস্থা। বের হচ্ছে গুলশান 2 নম্বর থেকে বনানীর দিকে। সামনে একটা জায়গায় রাস্তায় ছাউনি দেওয়া দেখা যাইতেছে, আর এই জায়গাটাও তো অনেক বেশি সুন্দর। প্রায় হ্যাঁ 30 তলা বিল্ডিং এ 30-এর উপরেই মনে হয় ফ্লোর হবে, বেশ উঁচু উঁচু বিল্ডিং। তবে এই গুলশানের সাথে ওই কালশির রোডটা যায়, কালশি মানে ইসে থেকে ইসিবি থেকে কালশি যাওয়ার সময় যে রাস্তাটা হয়েছে সব কাচের বিল্ডিং গুলা, ওটা যায় গুলশানের সাথে। একটা সিঙ্গাপুর ভাইব আছে গুলশানের থেকে মনে হয় কামাল আতাতুর্ক বেশি, মানে হাইরাইজ বিল্ডিং বেশি হয় এই রোডে না। হ্যাঁ বুঝেন না, রাস্তায় ছাউনি দিয়ে দিছে, সামনে রাস্তার মধ্যে কিছু একটা দিছে। তবে গুলশান বলেন আর বনানী বলেন আর যাই বলেন, বাম পাশে আর্মিও আছে। এই উল্টা রিক্সা এই যে আসতেছে, এই জিনিস কেউ সরাইতে পারে নাই, মানে এইটা পুরো সারা বাংলাদেশে ছড়ায় গেছে যে রিক্সা চলবে এবং উল্টা চলবে, ওদের জন্য কোনো আইন নাই, কিছুই নাই, ওরাই সবচেয়ে বড় রংবাজ। এইভাবে চলতেছে দেশের অবস্থা লাস্ট বেশ কয়েক মাস তো হয়েই গেল, প্রায় বছর কাছায় গেছে। 1 বছর এরকম অনিয়মের মধ্যে, যে দেখছেন ছাউনি, একটা বছর পার করে দিলাম এরকম অনিয়মের মধ্যে আমরা। এটা রাজীব ভাইয়ের অফিস, এটা কাজ করায় না কে? বিল্ডিং তো বেঁকা হয়ে গেছে। রাজীব ভাই বিল্ডিং তো বাঁকা ভাই, সাবধান। এটা অনেক পুরানো বিল্ডিং, ইকবাল টাওয়ার নাকি যেন। এই বিল্ডিং এর বয়স আমার চেয়ে বেশি। আর এখানে একটা আড়ং ছিল, আড়ং রে আমরা চিনছি এইটা দিয়া, মানে এই মার্কেটে এখন নাই মনে হয়।
প্রথম আড়ং চিনলাম আমরা এই বিল্ডিং এর আড়ংটারে দিয়ে, আর এই দোতলা ছিল একটা বিউটি পার্লার। এখন কি হয়েছে, কফি শপ মনে হয়। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট অনেক বড় হয়েছে। তবে একটা জিনিস চেঞ্জ হয় নাই, এখানে দাঁড়ায় মানুষ বাসে ওঠাটা, এই কোনায় দাঁড়ায় বাসে ওঠা এখনো পর্যন্ত আছে। এটা কেন বললাম, বাস স্ট্যান্ডে থেকে মানুষ তো এভাবে উঠবেই, বাট মূলত এই কাকলি বনানী বাস স্ট্যান্ড, যেটা বাস স্ট্যান্ডটা হচ্ছে এইটা, এই যে বাস বে লেখাও আছে সামনে, কিন্তু এইখানের চেয়ে বেশি ওই কোনায় দাঁড়ায়। কারণ এখানে তো সার্জেন্ট সাহেব দাঁড়ায় একদম কার জন্য দিচ্ছে একদম ঠিকঠাক মতো। একটা ব্যাপার বুঝতেছি না, ঢাকা শহরটা বেশ সুন্দর লাগতেছে যে লাস্ট কয়েকদিন ধরে, মানে অনেক সুন্দর লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, জ্যামহীন। সেই ভাই এটা কি গাড়ি? ওই যে এখনকার যে করলাগুলা, ওইটার প্রথম দিকের মডেল মনে হয়, একটু ছোট তো। এখন যে লেটেস্ট গুলা দেখি ওগুলা মনে হয় একটু বড়। এটা কি, এটারও কি ক্রস আছে? এটার ক্রসই করলা ক্রস তো, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে সাদাটা বড় দেখা যায়, কালোটা একটু ছোট ছোট লাগতেছে, সাদাগুলা তো বিশাল লাগে। রোডঘাট ফাঁকা হইলে কত শান্তি লাগে। 5:30টার সময় রাস্তায় থাকা উচিত ছিল, জ্যাম জট পুরো একাকার একটা অবস্থা, কিন্তু আজকে রাস্তাঘাট অনেক বেশি সুন্দর। এই অনেক সুন্দর এটা আসলে। ও না না, ওইটাই ঠিকই আছে। সাদা দেখি তো নর্মালি সাদাগুলো একটু বড় বড় লাগে গাড়ি, কালো একটু ছোটই লাগে। যে কোনো গাড়ি আমি দেখছি সাদা হইলে ওটার একটু মনে হয় একটু বাল্কি, একটু বড়, মানে সাদার মধ্যে প্রত্যেকটা শেপের শেডগুলা, টেক্সচারগুলা বোঝা যায়। অ্যান্ড কালো তো ওগুলা হাইড হয়ে যায়, এই কারণে কালোটা একটু ছোট ছোট লাগে, একটু কেমন ফ্ল্যাট লাগে আর কি। চলেন আমরা একটা স্পোর্টস এক্সিও দেখি। এই একটা মডিফিকেশন, যেটা দেখে মনে হইতেছে যে না আসলে মডিফিকেশনটা এটার সাথে গিয়েছে। এক্সিও একটা আসলে অফিসিয়াল কার বলা যায়, এটাতে আমরা তো অনেকে রেন্টে কারের গাড়িও বলি, মানে আসলে এটা কম খরচে চলা যায়, এই জন্য রেন্টে কারের গাড়ি বলা হয়, কারণ রেন্টে কারে প্রচুর এক্সিও চলে। কিন্তু এরকম স্পোর্টস বানানো এক্সিও, রেসিং একটা ভাই বলা, নর্মালি এক্সিও থাকবে এরকম, তুই কেন ওরকম হবি, ওরকম আর কি। বাট ভাল লাগতেছে এক্সিওটা, দেখা ভাল লাগলো, এই জন্য একটু রেকর্ড নিয়ে রাখলাম। গাড়ি নিয়ে কিছু বলতে আবার একটু ভয় লাগে ইদানিং। কার কমিউনিটিতে আমার খুব একটা পছন্দ করে না দেখতেছিলাম। ডাব ডাব, আরে ডাব আছে, ডাব নিয়ে টেনশন নিয়ে না, ডাবের দোকানে নিয়েই থামবো। আমরা হচ্ছে টুপি চত্বর থেকে 60 ফিটের দিকে এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ ফিল্ম আর্কাইভে যে ভবন ওইটার দিকে। অ্যান্ড এইখানে একটা ডাবের দোকান আছে, যে এখানে ডাব মোটামুটি সেই আর কি, পুরো ডাবের মতো ডাব আর কি। রাস্তার ওই পারে ওইটা, আমাদেরকে সামনে থেকে ইউ টার্ন নিয়ে আসতে হবে। আর মোটামুটি আমি দেখছি যে রিজনেবল প্রাইসে উনি ডাব বিক্রি করে, সেলও মনে হয় ভালো। ওই যে ডাবের দোকান, ওই যে দেখছেন, সেই গুলশানে বাড়ি ধারাতে ঠিক করছি যে আমরা ডাব খাবো। অ্যান্ড এখানে এসে আমরা এটাকে সাকসেস, এই যে দেখেন ডাব কিনা নিয়ে যায়, সাকসেস করতে যাইতেছি। আসসালামু আলাইকুম, একটু ডাব খাওয়া দরকার। ডাব দেখে কি গাছের ডাব মনে হইতেছে আমাদের? আজকে সবই 150। আমরা এখন দুজন দুটো ডাব খেয়ে ফেলবো। ভাই বিরিয়ানি হাউস আছে এখানে, এখানে দোকানগুলো মনে হয় সারা রাতে খোলা থাকে, এখানে রেস্টুরেন্ট এগুলা, কারণ যত রাতে আসছি খোলা পাইছি। ভাই ডাব খাবেন হচ্ছে যেটার মধ্যে ধরেন খালি পানি হবে, অন্য কিছু হবে না, যেমন এই যে এটা খান, এটাও খাইতে পারেন। এটা হইলেও খুব পাতলা হইব, তাই না ভাই? না হওয়ার সম্ভাবনাই বেশি। সরাইতে হইব, পিছনে নিতে হইব। ও না, বাইরে হয়ে গেছে তো। ওই দেখেন ডাব পুরা কচ্ছি। ভাই এখানে শিমুল গাছের ছাল বিক্রি করতেছে, আরো ভেষজ জিনিসপত্র আঙ্কেলও খাইতেছে। দাদা ভাই এই জিনিসটা কি? এটা কি শিমুল গাছের শিকড়? শিমুল গাছের শেকড় এটা, পেট নাকি পরিষ্কার হয়। হ্যাঁ দাদা ভাই আরেকটা দেন। ডাব সেটা খেয়ে দেন বাসায় চলে আসছি। আর বাসায় এসে যে এডিটে বসছি, এখনো পর্যন্ত কাজ শেষ করতে পারিনি। পরে চিন্তা করলাম ধর আজকের ভিডিওতে তো আসলে এক্সট্রাই দেওয়া হয়নি, মানে বিদায় নেওয়া হয় নাই, এই জন্য এখন বিদায় নিতে আসলাম। এখন এডিট চলতেছে, আসলে ফুল কাজ শেষ হয় না, আরো কিছু কাজ বাকি আছে, যেহেতু আজকে শুট গেছে কাজ তো কিছু থাকবেই। তাই আপনাদের কাছ থেকে এইখানে আজকে তাহলে বিদায় নিয়ে নিই। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এখানে একটা লাইট জ্বালাইছি, এই জন্য এরকম লাগতেছে। টাটা, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.